নেশাময় আসক্তি লেখিকা বর্ণা শিকদার পর্ব ৩২। মাহি গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ লাল, বুকটা দ্রুত ওঠানামা করছে, আর আদিল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ আদিল এগিয়ে এসে মাহির হাত ধরে ফেলল। মুহূর্তেই মাহি ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল এবং কর্কশ কণ্ঠে সে বলে উঠল, স্পর্শ করবেন না আমাকে। কথাটা রুমের ভেতর প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। মাহির বুক ওঠানামা করছে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, আপনি আমার ভালোবাসাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললেন আদিল ভাইয়া। দিনের পর দিন কুত্তার মতো আপনার পেছনে পেছনে ঘুরেছি আমি, আর আপনি আপনি আমার ভালোবাসাকে এভাবে ছোট করলেন। মিথ্যে বলেছেন আপনি, সবটা মিথ্যা। কি হতো যদি সেদিন সত্যিটা বলতেন? আপনি কিভাবে ভাবতে পারলেন আপনার ক্যান্সার হয়েছে জানার পর আমি আপনার জীবন থেকে হারিয়ে যাব? আমার ভালোবাসা কি এতটাই ঠুনকো যে ক্যান্সার হওয়ার জন্য আমার ভালোবাসা আপনার প্রতি থেকে চলে যাবে? আমাকে আপনি এতটাই ঘৃণিত নারী মনে করেন? আমার ভালোবাসার কি দাম নেই? স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে অপরাধবোধ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, কুইন প্লিজ একটু শান্ত হ। আমি তোকে কখনোই ছোট করে ভাবিনি, কিংবা তুই আমার লাইফ থেকে হারিয়ে যাবি ভেবে তোকে সত্যিটা বলিনি, এমনটা নয়। আমি কৈফিয়ত চাইনি, আমি আপনার কেউ না, চলে যান আমার রুম থেকে। ততক্ষণে আদিল মাহির দুই বাহু চেপে ধরে অসহায় কণ্ঠে আওড়ায়, কুইন ট্রাস্ট মি, আমিও তোকে ভালোবাসি। আমি জানি তুই আমাকে অসম্ভব ভালোবাসিস। তোকে মিথ্যা বলা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। আচ্ছা তুই বল, আমার এই অবাঞ্ছিত জীবনে তোর মতো সুন্দর একটা জীবন টেনে এনে নষ্ট করি কিভাবে? নিজের 2 দিনের সুখের জন্য তোকে সারা জীবন কাটাতে পারতাম। তোকে আমার কাছে টেনে নিলে তুই আরও আমার প্রতি দুর্বল হয়ে পড়তি। তখন আমি চিরতরে হারিয়ে গেলে তুই আরও কষ্ট যন্ত্রণা পেতি। আমি শুধু চেয়েছি আমার থেকে তুই দূরে থাকলে আমাকে ধীরে ধীরে ভুলে যেতে পারবি। তখন যদি আমি চিরকালের জন্য হারিয়েও যাই তাহলে আর কষ্ট পাবি না। মাহি নির্বাক, তার চোখে অশ্রু জমে উঠেছে। সে একধানে আদিলের দিকে মত্ত রয়েছে, 1 সেকেন্ডের জন্য দৃষ্টি অন্যদিকে সরে যায়নি। আদিল ধীরে ধীরে আবারও বলল, তুই আমার কাছে খুব দামি কুইন, তুই কষ্ট পেলে আমি সহ্য করতে পারি না। আমি সবসময় চেয়েছি তুই হ্যাপি থাক। কেউ একজন তোর লাইফে থাকুক যে আমার নাম তোর হৃদয় থেকে মুছে দেবে। তারপর আমার কুইন অনেক সুন্দরভাবে লাইফ কাটাতে পারবে আর কষ্ট পাবে না। মাহি আগের নাই তাকে নিচু স্বরে বলল, আপনি বলতে চাচ্ছেন এতদিন আপনাকে ছাড়া আমি খুব খুশি ছিলাম, একটু কষ্ট হয়নি আমার? কেউ একজন আসলে আমি আপনাকে ভুলে তার হয়ে যাব? কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠল। আদিল আরেক ধাপ এগিয়ে এলো, আমি এভাবে বলতে চাইনি কুইন। মাহি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, বললাম না আমাকে স্পর্শ করবেন না? কিন্তু কথাটা শেষ হওয়ার আগে আদিল আচমকা হাত বাড়িয়ে মাহির কোমর জড়িয়ে তাকে নিজের বুকের সাথে টেনে নিল। এত দ্রুত সব কিছু ঘটল যে মাহি প্রস্তুতি ছিল না। হঠাৎ টানে সে ঘাবড়ে গিয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড কেটে গেল, মাহি চোখ খুলল না, কিন্তু আদিল তাকিয়ে রইল তার মুখের দিকে। ওই মুখে ভয়, কষ্ট, অভিমান মিশ্রিত। মাহির কপালের সামনে উড়ে আসা চুলগুলো আলতো করে ফু দিয়ে সরিয়ে দিল আদিল। তারপর একটু ঝুঁকে খুব নিচু স্বরে আওড়ায়, বললেই হলো নাকি? স্পর্শ করব না মানে? একবার নয়, শতবার, হাজারবার স্পর্শ করব। কি করবি তুই? মাহির বুক ধক করে উঠল, সে চোখ নামিয়ে নেয়। অশ্রুসিক্ত নয়ন আদিল হাতের আঙুল দিয়ে মুছে ফিসফিস করে বলল, তুই আমার, একান্তই আমার। আর আদিল নিজের জিনিস কখন কিভাবে স্পর্শ করবে সেটা কাউকে বলে দিতে হবে না। মাহি স্থির হয়ে গেল, তার চোখ ধীরে ধীরে আবারও ভিজে উঠছে। সময়ের সাথে এই মানুষটাই তার জীবনের সাথে মিশে গেছে, অথচ এই মানুষটাই আজ সকালে তাকে কত কঠিন কথা বলেছে। মাহির বুক ভেঙে যাচ্ছে। হঠাৎ সে ডুকরে কেঁদে উঠল, দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল আদিলের শার্ট, মাথা গুঁজে দিল তার বুকে। শার্টটা খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ঠিকই বলে, আপনার কাছে আমরা কেউ আপন না। আমরা যদি আপনার আপন হতাম তাহলে এতগুলো মিথ্যে বলতে পারতেন। আমি থাকবো না আপনার কাছে, আর চাইও না আপনাকে। আপনি খুব খারাপ, খুবই খারাপ। চলে যাব আমি, সত্যি সত্যি চলে যাব। হঠাৎ আদিল ঠোঁট চেপে হেসে উঠল, চলেই যখন যাবি তাহলে আমার বুকে লেপ্টে আছিস কেন? চলে যা, তাড়াতাড়ি চলে যা। তুই চলে গেলে আমি মৌরিকে বিয়ে করে নেব, তখন ওর সাথেই না হয় বাকি কথাটা শেষ হওয়ার আগেই মাহি ঝট করে আদিলের বুকে ঘুষি মেরে বসে। আদিল হালকা চিৎকার করে উঠল, আউচ, এভাবে মারলি কুইন? মাহি নাক ফুলিয়ে তার দিকে এগিয়ে এলো,
তো কি করব, একে ওই ডাইনিটাকে জড়িয়ে ধরেছিলেন, তার জন্য কিছু বলিনি, এখন আবার তাকে বিয়ে করে বাসরও করতে চান? আদিল ভ্রু তুলল। আমি কখন বললাম আমি বাসর করতে চাই? মাহির আগে চোখে তাকালো। বলতেই তো যাচ্ছিলেন চোখের সামনে একটা পিচ্চি মেয়ে ছোটাছুটি করে, তাতে আপনার নজর যায় না, অথচ কোন দেশের পেতনি এলে তার দিকে ঠিকই নজর যায়। হঠাৎ আদিল কিছু না বলে তাকে কোলে তুলে নিল। অপ্রস্তুত হয়ে মাহি ভয়ে তার গলা আঁকড়ে ধরল। আদিল কোনো কথা না বলে ধীরে ধীরে তাকে বিছানায় বসিয়ে দিল। তারপর মাহির দুহাত নিজের হাতের মধ্যে আটকে শীতল কণ্ঠে বলল, আমার কুইন যখন আমার সামনে ছোটাছুটি করে তখন খুব ইচ্ছে হয় তার গালে দুটো চুমু খাই, কিন্তু সেই চুমু দিতে গিয়ে যদি কোনো অঘটন হয়ে যায় তখন কে সামলাবে শুনি? আমার পিচ্চিটা তো এখনো এত বড় হয়নি যে আমাকে সামলাতে পারবে। মাহি ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে আহি কিভাবে ভাইয়াকে সামলাই? কথাটা বলে সে নিজেই জিভে কামড় দিল। সে বুঝতেই পারেনি কি বলে ফেলেছে। আদিল ভ্রুকুচকে তার দিকে তাকালো। মুহূর্তেই মাহি লজ্জায় মাথা নিচু করে ফেলল। আদিল একটু ঝুঁকে ফিসফিস করে বলল, বুঝতে পারছি আমার কুইন এখন অনেক বড় হয়ে গেছে, আমাকে সামলানোর জন্য সে প্রস্তুত। তবে তবে কি আদিল ভাইয়া? সিসি পুরোপুরি তোর ভাইয়ের মতো নির্লজ্জ হয়ে গেছিস। যেমন তোর ভাইয়ের মুখে কোনো কথা আটকায় না, তেমন তোরও না। পচা মেয়ে, বিয়ের আগে এত ইটিস পিটিস করতে চাস? মাহি একেবারে চুপ হয়ে গেল। লজ্জায় যেন মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে তার। ঠিক তখনই আদিল একটু ঝুঁকে নরম গলায় বলল, আচ্ছা থাক, আর লজ্জা পেতে হবে না, এবার একটু আমার দিকে তাকাতো, দেখি আমার লজ্জাবতীকে দেখতে কেমন লাগে। হঠাৎ মাহি তার বুকের দিকে ঝুঁকে পড়ল, নিচু স্বরে বলল, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে? বল। মাহি শুকনো ঢোক গেলে মিনমিনে স্বরে আওড়ায়, আমাকে কতটুকু ভালোবাসেন আদিল ভাইয়া? আদিল মাহির দিকে তাকায়। সে আদিলের দিকে ড্যাব করে তাকিয়ে আছে। তারপর আদিল কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয়, মানুষ তার নিঃশ্বাসকে যতটা ভালোবাসে আমি তার চেয়েও দ্বিগুণ ভালোবাসি তোকে। যদি বলিস কতটুকু চাই তোকে, তাহলে আমি বলবো মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে যতটা বাঁচতে চায় আমি তার থেকে অধিক পরিমাণ তোকে চাই। আমি নিঃশ্বাস ত্যাগ করার শেষ মুহূর্ত পর্যন্ত শুধু তোকেই চাই, শুধু তোকে। আদিলের বলা প্রতিটি কথা মাহি মুগ্ধ নয়নে শুনছিল। এই প্রথম সে আদিলের মুখ থেকে এতটা আদরে স্বরে ভালোবাসার কথা শুনল। আদিলের শব্দে বাস্তবে ফিরে আসে মাহি। আদিল আবারও ভ্রুযুগল কুঁচকে তাকায়। হয়েছে, এবার চোখ দুটো নামিয়ে নে, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়, কাল তো সকাল সকাল উঠতে হবে। কেন? আরে গাধি, কাল যে প্রথম রোজা, ভুলে গেছিস? বাই দ্য ওয়ে, রোজা থাকতে পারবি তো? আই মিন সারাদিন কিন্তু কিছু খাওয়া চলবে না, পারবি তো? কেন পারবো না, আমি তো প্রতি বছরই রোজা থাকি। বুঝলাম, এবার বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে পড়, সকালে কথা হবে। আর যদি কোনোদিন ভুলভাল কিছু মাথায় আসে তারপর দেখবি কত ধানে কত চাল। ধান চাল আপনি দেখেন গিয়ে, আমি তো আমার আদিল ভাইয়াকে পেয়েই গেছি। আদিল আর কথা বাড়ায় না। সে মুচকে এসে মাহির কপালে হালকা ঠোঁট ছুঁয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিও শান্তিতে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। আহি গুটিসুটি পায়ে রুমের দিকে এগিয়ে চলল। রুমে ঢুকে সে একটু অবাক হয়ে গেল। লাইট অফ, আর অয়ন শান্ত ছেলে হয়ে নিজের বিছানায় শুয়ে আছে। অন্ধকারে ড্রিম লাইটের আলোয় আবসা আবসা অয়নকে দেখা যাচ্ছে। আহি দেরি না করে ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে গেল। তারপর আস্তে আস্তে অয়নের টি শার্টের ভেতরে মাথা ঢুকিয়ে দিল। অয়ন তার উপস্থিতি টের পেলেও নিশ্চুপ থেকে গেল। অয়নকে স্থির দেখে আহি অয়নের বুকে আলতো চুমু দিল। অয়ন হঠাৎ নড়ে চড়ে বসে ফিসফিস করে বলল, দোয়েল পাখি, বিরক্ত করিস না, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আহি টি শার্টের ভেতর থেকে বের হয়ে ধীরে ধীরে তার মুখোমুখি শুয়ে পড়ল। কি, আপনি নিজে আমাকে ঘুমিয়ে পড়তে বলছেন? অয়ন চোখ বন্ধ রেখে উত্তর দিল, এবার ঘুমিয়ে পড়। অয়ন ভাই, আপনি এখনো রেগে আছেন? অয়ন ফিসফিস করে বলল, হোয়াই? ভাইয়া আপনাকে সত্যিটা বলেনি সেই জন্য? ওহো, তেমন কোনো ব্যাপার নেই, তবে তুই কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস?